তিথির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইনায়া। মেয়েটা কেমন যেন উসখুস করছে। ইনায়া শান্ত স্বরে বলে, কি বলবে? বলে ফেলো। তিথি দীর্ঘশ্বাস ফেলে ইনায়াকে সবকিছু বলতে শুরু করে। তার আর ঈশানের সম্পর্কে শুরু থেকে বর্তমান পর্যন্ত সব শুনে ইনায়া থ হয়ে রইল। এর জন্য তিথি কথাটা শুনে এমন হকচকিয়ে গিয়েছিল। আর নিধি কোন ত্রিকোণ প্রেম এসে মিলিত হয়েছে। তিথি ভেজা ভেজা গলায় বলে, সরি অ্যানা, তোমাকে সেদিন কিছু জানাতে পারিনি। আসলে খবরটা শুনে আমার নিজেরই পাগল পাগল মনে হচ্ছিল। কি করবো বুঝতে পারছিলাম না। তাই বিষয়টা ঈশানকে জানিয়েছিলাম। ঈশান বাড়িতে সবটা ম্যানেজ করে নিয়েছে। তারা আমাদের বিষয় কথা শীঘ্রই পাকা করবে। নিধির হঠাৎ এমন নির্জীব হয়ে যাওয়ার কারণটা মনে হয় বুঝতে পারল ইনায়া। সেদিন নিধির মুখে খুশি উপচে পড়ছিল। সে দেখতে পেয়েছিল নিধির চোখে ঈশানের জন্য প্রচুর ভালোবাসা। নিধি কি ইনায়াকে দোষারোপ করবে? তিথিকে বলেছে বলে পরক্ষণে নিজের মনকে বুঝ দেয় ইনায়া। সে না বলেও দুদিন পর ঠিক বিষয়টা জানাজানি হতো। নিধির সাথে শীঘ্রই দেখা করবে ইনায়া। তিথি এবার মলিন কণ্ঠে শুধালো, আমার জন্য মনে হয় নিধি ও তার পরিবার প্রচুর কষ্ট পেয়েছে। এতগুলো মানুষের স্বপ্ন নষ্ট হলো। নিধি মনে হয় ঈশানকে পছন্দ করতো। ইনায়া মিষ্টি হেসে তিথির উদ্দেশ্যে বলে উঠল, আসলে একদিক দিয়ে এটাই ঠিক হয়েছে। পরিবারের লোকজন কয়দিন থাকবে বলো? তোমরা দুজন সারা জীবন সংসার করবে। সবচেয়ে বড় সত্যি, তোমরা দুজন দুজনকে ভালোবাসো। এটাকে কেউ বদলাতে পারবে না। তোমাদের ভালোবাসা সত্য। নিধিরও ভালোবাসাটা পবিত্র, কিন্তু একপাক্ষিক। সেটা মনে না রাখাই ভালো। নিধি শিক্ষিত মেয়ে, সে নিশ্চয়ই বুঝবে সব। টেনশন করো না। তিথি স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইনায়াও মনে হাজার চিন্তা নিয়ে চুপ করে বসে থাকে। প্রহর কাটতে থাকে দুজনেই দু ভাবনায় মগ্ন হয়ে। হঠাৎ ফোন বেজে ওঠায় দুজনের ভাবনার সমাপ্তি ঘটে। ইনায়া তাকিয়ে দেখে তার ফোন বেজে চলছে। আননোন নাম্বার হলেও কেন জানি ফোনের মালিকটাকে চিনে নেয় ইনায়া। তিথি সামান্য হেসে নিজের বিছানায় চলে যায়। ইনায়া ফোনটা রিসিভ করে শান্ত কণ্ঠে বলে ওঠে, বল। ফোনের অপর পাশে জায়ান গুমড়ে হেসে ওঠে। সে যেন খুব আনন্দিত হয়েছে। ইনা চুপচাপ শুনে জায়ানের উচ্ছ্বাসিত কণ্ঠ। কি ব্যাপার হরিণী, কণ্ঠ শোনার আগেই ধরে ফেললে? মন দিয়ে দাওনি তো আমার প্রতি? ইনা নিশ্চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে। জায়ানের ছোট ছোট এই কথাগুলো প্রথমে বেশি পাত্তা না দিলেও আজকাল তাকে অনেক ভাবায়। প্রথম প্রথম জায়ানকে তার ভীষণ ভয় লাগলেও জায়ানের তার প্রতি শান্ত ব্যবহারে ইনা ভয়টা ভুলেছে। যেটা হবার নয় তা বাড়তে না দেয়াই ভালো। অবশেষে মুখ খুলে ইনা শান্ত মিষ্টি স্বরে বলে ওঠে, মন কি এমনই সহজেই কাউকে বের করে আরেকজনকে ধরা যায়? আমার মনের উপর জোর আছে, এটা কখনো সম্ভব নয়। হলে দোষ কি হরিণী? একজনের যাতনা নিয়ে সারা জীবন বাঁচতে পারবে কি? তাকে ভুলতে পাশে কাউকে দরকার। মুহূর্তে পিনপিন নীরবতা। উচ্ছ্বাসিত কণ্ঠের স্বর বদলে গেছে গম্ভীর স্বরে। ইনা স্বল্প হেসে মিনমিন করে বলে ওঠে, আমি একা বাঁচতে চাই, নিজেকে নিজের জন্য গড়ে তুলতে চাই। সেখানে অন্য কেউ দখলনামা করুক, সেটা আমি চাই না। ফোনের অপর পাশে জায়ান উচ্চস্বরে হেসে উঠল। ইনা অবাক হয় এই লোকের মুড যখন তখন চেঞ্জ হয়ে যায়। বহু কষ্টে জায়ান নিজের হাসি থামিয়ে বলে ওঠে, ডিভোর্স পেপারে এখনো সই করনি? এত কেন মনের সংকোচ হরিণী? তা এতই যখন পারবে না, তাহলে তার মতো থাকলে এক হয়ে যাও। এতই সহজ সব? আমার তো মনে হয় না। দুজনেই চুপ হয়ে যায়। কথা নেই আর কারো মুখে। আসলে কি সব ভুলে এক হওয়া যায়? হয়তো যায়, আবার না। সব যেন মন আর বিধাতার খেলা, ভাবে ইনায়া। জায়ন হঠাৎ কোমল অস্ফুট কণ্ঠে বলে ওঠে, দেখা করবে হরিণী? এই মুহূর্তে একটা শেষ সিদ্ধান্ত বড্ড প্রয়োজন। সেদিনের ফোন কলের পর কেটেছে 5 দিন। সময় চলছে নিজস্ব মতো। সেই ফোন কলের পরের সেই রাতের মুহূর্তটাকে ইনা এখনও মনে ভাবতে থাকে। সে কি তবে ঠিক করেছিল নাকি না, ভেবেও কোনো ফুরসত পায় না ইনা। তবুও মনে একটা শান্তি বিরাজ করে। তার জীবনে কেউ না জড়ালেই ভালো। সে একাই নিজের জন্য লড়তে পারবে। লাগবে না আর কাউকে। খুক খুক কাশির শব্দে সামনে তাকায় ইনা। আর তার ভাবনার কথা হয়। নিধির দিকে তাকিয়ে ইনা ম্লান হাসত। তার কষ্ট হয় মেয়েটাকে এমন দেখে। হাসি খুশি চঞ্চল মেয়েটা একেবারে মিশে গেছে কোনো শান্ত নদীর জলে।
কলেজ ক্যান্টিনে বসা দুজনেই। ইনা জোর করে নিধিকে নিয়ে এসেছে। কদিন যাবৎ ধরে যে ঠিকমতো খাওয়া দাওয়া নেই তা নিধির মুখ দেখলেই বোঝা যায়। ইনা শরবতের গ্লাসটা সরিয়ে স্যুপের বাটিটা নিধির দিকে এগিয়ে দিয়ে শান্ত স্বরে বলে। ঠান্ডা হয়ে আসছে, খেয়ে নাও। নিধি মলিন হেসে মাথা নাড়ায়, যার অর্থ হলো সে খাবে না। ইনা একটা দীর্ঘশ্বাস ফেলে। ভালোই তো ঠান্ডা জ্বর বাঁধিয়েছো, সামনে যে পরীক্ষা তার খবর রাখো। নিধি ক্লান্ত ভঙ্গিতে চেয়ারের গায়ে গা এলিয়ে দেয়, তারপর হতাশ কণ্ঠে বলে ওঠে। জীবনের মূল্যবান পরীক্ষাতে ফেল করে বসে আছি, আর অন্য পরীক্ষা দিয়ে কি করব আমি? জানো, আমি কখনো ভাবিনি ঈশান ভাইয়ের মনে অন্য কেউ আছে। তাকে দেখেও কেউ ধরতে পারেনি, আর ভাইয়া আমার সাথে এমন বাজে ব্যবহার করবে তাও ধারণার বাইরে ছিল। তোমার ভাগ্য ভালো নয় কি? বিয়ের আগেই মুক্তি হলে, না হলে আমার মতো ঝুলে থাকতে হতো। ইনার কথায় আর কোনো কথা বলে না নিধি। সব বুঝেও মনকে মানাতে পারছে না সে। তার এইসব অনুভূতি তো সব বেহুদা। যার জন্য এসব ব্যক্ত করবে সেই অন্যজনের অনুভূতির জোয়ারে ভাসে। ইনার শরবতের গ্লাসটায় শেষ চুমুক দিয়ে নিধির দিকে শান্ত নজরে তাকায়। মেয়েটা উদাসীন চোখে অন্যদিকে তাকিয়ে আছে। ইনা প্রসঙ্গ বদলাতে হালকা হেসে বলে ওঠে। তা বাদর মেয়ে ঠিকই তো ফাহাদ ভাইকে নাকানি চুবানি খাওয়ালে। তবে যাই বলো, কাজটা ঠিক করনি তুমি। বিষয়টা ওনার প্রফেশনাল দিক দিয়ে আঘাত এনেছে। চমকে ওঠে নিধি। তার জীবনের যাতা করে পড়ে ফাহাদের যে 12টা বাজিয়েছিল তা ভুলেই গিয়েছিল। সে এবার সোজা হয়ে বসে চমকিত নয়নে ইনায়ের দিকে তাকায়। তুমি কি করে জানলে? হ্যাঁ, ফাহাদ ভাইয়ের থেকে শুনেছি, তিনি খুব চিপা ছিল এতদিন। প্রেস মিটিং করে বিষয়টা হ্যান্ডেল করেছে। ইনায়ের কথায় মুখ বাঁকায় নিধি। ভালোই হয়েছে। যে লোক মাসে মাসে 2-3টা গার্লফ্রেন্ড নিয়ে ডেট করে তাদের এইভাবেই সবার সাথে ভাইরাল হওয়া উচিত। ইস, আমার দুঃখে আমি বিষাদিনী হয়ে ওর দুঃখটা উপভোগ করতেই পারলাম না। কিন্তু যতটুকু জানলাম, মেয়েটা ভাইয়ের স্কুল ফ্রেন্ড ছিল। একটা ঝামেলার জন্য মেয়েটা ভাইয়ার সাথে মিট করেছে। বলেই ইনায়া ফোন থেকে একটা ভিডিও ক্লিপ বের করে নিধির হাতে দেয়। ভিডিওটা মূলত নাবান আর তিলকের প্রেস মিটিং। তিলকের বাবা আসাদ তালুকদার ও মা দিয়া সাহা তারা সেপারেশনে আছে। আসাদ তালুকদার হিন্দু ধর্মাবলম্বী দিয়া সাহাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু 12 বছরের সংসার ভেঙে দুজনেই সেপারেশন নিয়েছিল। তিলক মূলত বাবার সাথেই ছিল, মায়ের সাথে খুব কম সময় দেখা হতো তার। দিয়া সাহা এখন প্রচণ্ড অসুস্থ হয়ে হসপিটালে আছেন। তিলক বাবার কাছে চিকিৎসার টাকা চাইলে তিনি সোজা নাকচ করেন। তাই তিলক বাধ্য হয়ে সেদিন ফাহাদকে ডেকেছিল তার থেকে টাকা ধার নেয়ার জন্য। পুরো ঘটনা শুনে নিধি থ হয়ে যায়। সেদিন তিলকের ফাহাদের সাথে আচরণ দেখে সে নিশ্চিন্ত ছিল তারা রিলেশনে আছে, কিন্তু হলো তো উল্টো। সে ফাহাদকে খারাপ বানাতে গিয়ে আরও ফেমাস করে দিয়েছে। মুখটা অন্ধকার করে ইনায়াকে ফোন ফেরত দেয় নিধি, তারপর কিছুটা ভয় নিয়ে বলে। এখন কি হবে বলো তো ভাবি? মেয়েও তো আমাকে চিনে ফেলেছে, এবার নির্ঘাত আমাকে জেলে ঢুকাবে। ইনায়া হাসল। নিধির চিন্তিত মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে বলে ওঠে। চিন্তা করো না, ভাইয়ার সামনে পড়লে একটু করে বকা ঠিক দেবেন, কিন্তু বেশি কিছু করবে না। নিধি মুখ মলিন করে মনে মনে পণ করে সে আর মেয়র ফাহাদ করিমের সামনে ভুলেও পড়বে না। ইনা এবার তড়িঘড়ি করে বলে ওঠে। আমার টিউশন যেতে হবে, কালও যেতে পারিনি, তুমি বাড়ি চলে যাও। নিধি এবার একটু ভেবে হাই তুলে বলে ওঠে। আমার ফ্রেন্ড আসার বার্থডে ছিল কাল, আমি অ্যাটেন্ড করতে পারিনি। আজ যাবার আগে ওর বাসা হয়ে যাব। গিফট এনেছিলাম একটা, দেখি এখানে সেখানে গিয়ে মনটা শান্ত করতে পারি নাকি। বাড়িতে ফিরলেই ঈশান আর তিথির বিয়ে, এসব শুনতে আমার আর ভালো লাগে না। আশা নিধির মোটামুটি ভালো বন্ধু, তারা একসাথে ইন্টার শেষ করেছে। ইনায়া কিছুক্ষণ ভেবে বলে ওঠে। আজ তো গাড়িও আনলে না। সমস্যা নেই, আমি ঠিক চলে যাব। ইনা আর দ্বিমত প্রকাশ করে না। দুজনেই কলেজ থেকে বেরিয়ে যার যার রাস্তায় হাঁটতে থাকে। তিথি আজ বাড়িতে এসেছে 3 দিন হবে। আগামীকাল ঈশানদের বাড়ি থেকে মানুষ আসবে ঘরোয়াভাবে আংটি পরাতে। সব কিছু ভাবতে ভীষণ খুশি লাগছে তিথির। কজন ভাগ্যবতী পারে নিজের মানুষকে আপন করতে। বাড়িতে এসে প্রথম জায়ান আর ফাহাদের সাথে তিথি সমস্ত কথা শেয়ার করে। 2 ভাই মিলে মিজানুল করিম আর মিনারা বেগমকে রাজি করায়। বিকালের দিকে তিথি ফাহাদ আর মিনারা বেগমের সাথে টিভি দেখায় ব্যস্ত ছিল। ফাহাদ আজ বাড়ি থেকে বেরোয়নি। যেখানে তার বাহাত জায়ান আছে সেখানে কিসের টেনশন। তখন মিজানুল করিম তার পাশে এসে বসে। অতঃপর মিনারা বেগমের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে ওঠে। আমার জন্য আদা চা আনো, মাথাটা কেমন যেন ধরে আছে।
তিথি পাশের কেটলি থেকে আদা চা ঢেলে মিজানুর করিমের দিকে এগিয়ে দেয়। নাও আদা চা। আজ আমি চা বানিয়েছি, হালকা ঠান্ডা লেগেছে। বলিস কি, কাল অনুষ্ঠান, আজকে অসুস্থ হয়ে পড়লি, তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ ওষুধ খা। মিজানুর করিম অস্থির হয়ে বললেন। তিনি বাবার কথায় পাত্তা দেয় না, সামান্য সর্দি কেটে যাবে। মিনারা বেগম চিন্তিত মুখে মিজানুল করিমের দিকে পকোড়ার বাটিটা এগিয়ে দেয়। ফাহাদ সেটা লক্ষ্য করে শান্ত স্বরে জিজ্ঞেস করে, কি ব্যাপার মা, কাল থেকে তুমি কি কোনো কারণে আপসেট? সবার চোখ মিনারা বেগমের দিকে পড়ে। তিনি মলিন মুখে বলে ওঠে, ভাবছি মির্জাদের সাথে সম্পর্ক করা কি ভালো হবে? মিনারার কথায় অবাক হয় সবাই। তিথি একটু ভয়ে থাকে। তার মা প্রথম থেকে কেমন জানে বিয়ের ব্যাপারে নাখোশ। সে কিছু বলতে যাবে তার আগেই ফাহাদ তাকে ইশারায় চুপ করায়। তুমি কি নাভানির জন্য এমনটা ভাবছো? শোনো মা, নাভান এমনিতে ভালো ছেলে, মির্জা বাড়ির সবাই খুব ভালো। শুধু ইনায়ার বিষয়টিকে কেন্দ্র করে তাদেরকে তুমি জাজ করতে পারো না। মিনারা বেগম চুপ হয়ে যান। মিজানুল করিম এবার গর্জে উঠিয়ে বলে ওঠেন, ঈশানও খুব ভালো ছেলে, তরুণ বিজনেসম্যান। আমার মেয়ের জামাই তো এমন হয় চাই। অন্তত এবার নিজের মতো কাউকে পাবো, সবাইকে বলতে পারবো আমার জামাই আমার মতো তুখোর বিজনেসম্যান। ছেলেগুলো তো এর যোগ্যও না। এই প্রথমবার আমার মেয়ে কোনো ভালো সিদ্ধান্ত নিয়েছে। নিজের উপর কথা আসায় ক্ষিপ্ত হয় ফাহাদ। তার বাবা তাদেরকে খোঁচা ছাড়া কোনো কথাই বলে না। তিথি এবার মিনারা বেগমের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, ঈশানের বিয়ে নিধির সাথে ঠিক করেছিল তার পরিবারের সবাই, কিন্তু আমার কথা বলাতে তারা সবাই রাজি হয়েছে। মা, আর কোনো কনফিউশন না রাখাই ভালো। মিনারা বেগম কিছু না বলে সেখান থেকে চলে যায়। মিজানুর করিমও অর্ধেক চা রেখে স্ত্রীর পেছনে যায়। কথাবার্তা এখনই সব খোলসা করা দরকার। নিধির ঈশানের বিয়ের কথা বলা হয়েছিল শুনে ফাহাদ চমকে ওঠে। দিদিকে বাসখাই গলায় জিজ্ঞেস করে, মাথা ঠিক আছে? নিধির আর ঈশানের বিয়ে ঠিক করা হয়েছিল? নিধি রাজি ছিল বিয়েতে? তিথি মাথা ঝাঁকিয়ে সায় জানায়। ফাহাদের মুখ রক্তিম হয়। আজ যদি তিথির সাথে ঈশানের সম্পর্ক না থাকতো তাহলে কি হতো? ফাহাদের ভাবনার মাঝে জায়ান বাড়িতে ঢোকে। মুখ তার গম্ভীর। ফাহাদের পাশে বসে ঘন স্বরে বলে ওঠে, এঙ্গেজমেন্টের জন্য ছোটখাটো করে স্টেজ করব বাইরে, হোক না দুবাড়ির লোক। মানুষ কম হলেও আয়োজনের ত্রুটি রাখা যাবে না। জায়ানের কথার সাথে মিল দেয় ফাহাদও। সে তিথির দিকে তাকিয়ে বলে ওঠে, তোর ফ্রেন্ডদেরও ডাকিস কিন্তু, আর ইনায়াকে বল আজকেই চলে আসতে। তিথি এবার দুই ভাইয়ের দিকে তাকিয়ে রইস হয়ে বসে। তারপর মলিন কণ্ঠে বলে ওঠে, আমি ওকে আমার সাথেই আসতে বলেছিলাম। ও সব সব জানিয়ে সে আসবে না, এমনকি কালও না। কেন আসবে না? ওকে জোর করবি আসার জন্য, না হলে খারাপ হবে। বাসখাই গলায় জিজ্ঞেস করে ফাহাদ। তিথি কোনো উত্তর দেয় না। জায়ান হালকা বিরক্ত হয়ে বলে ওঠে, কি দরকার অযথা ওকে তেল মারার? যে যেমন থাকতে চায় তাকে তেমনি রাখতে দেওয়া উচিত। ফাহাদ আর তিথি ভূত দেখার মতো জায়ানের পানে তাকায়। অতপর বিস্ময় নিয়ে ফাহাদ বলে, তুই বলছিস এই কথা? ঝগড়া করেছিস নাকি দুজনে? ওর সাথে আমার কি? যে ঝগড়া করব? আমার মতো গুন্ডা বদমাশের ওর সাথে না জড়ানোই অনেক ভালো। কথাটা বলে জায়ান লম্বা লম্বা কদম ফেলে উপরে চলে যায়। ফাহাদ আর তিথি আশ্চর্য হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। জায়ানের এমন কথা তাদেরকে ভাবাচ্ছে প্রচুর। জায়ান রোমে এসে বাঁকা হাসে, তারপর মুচকি এসে বিড়বিড় করে বলে, তুমি নামক ঘুড়িটাকে উড়িয়ে দিলাম আকাশে। চিন্তা করো না, তোমার শেকড় নামক লাটাই থাকবে আমার হাতে ততক্ষণ, যতক্ষণ না সুতা কেটে উড়ে না যাও তুমি। শুদ্ধ আর স্বচ্ছকে পড়িয়ে ফেরার জন্য অটো গাড়িতে উঠে বসে ইনায়া। মোবাইল হাতে নিতেই দেখতে পায় আননোন নম্বর থেকে 10টা কল তার ফোনে। ইনায়া অবাক হয়, নাম্বারটা তার জানা নেই। সাথে সোহানা মির্জারও কল পায় সে। ফোন সাইলেন্ট থাকায় বিধায় কোনো খবর পায়নি সে। ইনায়া ভাবে হোস্টেলে ফিরে ফোন দেয়া যাবে, তাই ইনায়া অপেক্ষা করে ফেরার। মোড়ে আসতেই অটোর ভাড়া মিটিয়ে দেয় ইনায়া। তারপর ধীর সুস্থে হাঁটতে থাকে। হোস্টেলের সামনে আসতেই চমকে ওঠে ইনায়া। সামনে দাঁড়ানো নাভান আর সোহানা মির্জা। ইনায়াকে দেখতেই সোহানা মির্জা দৌড়ে তার কাছে আসেন। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করেন, কই ছিলি? ফোন ধরিসনি কেন? নিধি কোথায়? ইনায়া চমকে যায়। নিধি কোথায় মানে? নাভানের মুখে তাকিয়েও তাকে প্রচণ্ড বিচলিত দেখায়। ইনায়া ধীরে সুস্থে জবাব দেয়, টিউশনে ছিলাম তাই ফোন সাইলেন্ট ছিল। নিধি কি এখনো বাড়ি যায়নি? চলুন, ঠিকানা পেয়েছি। সোহানা মির্জা এবার যেন ভেঙে পড়লেন। তিনি শান্ত স্বরে জিজ্ঞেস করে, নিধি কলেজ থেকে কখন বেরিয়েছিল?
ইনা নিধির সাথে সকল কথা, আশার বাড়িতে যাওয়ার কথা সবই বলে। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসেন, এতক্ষণে তো নিধির বাড়িতে চলে যাওয়ার কথা ভাবছে ইনায়া। নাভান এবার ধীর পায়ে তাদের সামনে আসে, সোহানা মির্জার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, হয়তো নিধির ফ্রেন্ডের বাড়িতে আছে, তুমি বাড়ি যাও মা, আমি গিয়ে দেখছি। বিচলিত মন যেন শান্ত হয় সোহানার। মেয়েটা কোনোদিন এত দেরি করে বাড়ি ফিরে না, তাই সে এমন চিন্তায় পড়েছিল। সোহানা গাড়িতে ওঠার আগে ইনায়াকে বলে আশার বাড়ির অ্যাড্রেস দিতে। ইনায়া সায় জানায়। গাড়ি চলে যেতেই নাভান ইনায়ার পানে তাকায়। ইনায়া ফোন হাতে অন্য কারোর সাথে কথা বলছে। লাল চুড়িদার পরনে ইনায়ার, কোমর পর্যন্ত লম্বা চুলগুলো বাঁধন হারা। নাভানের মস্তিষ্ক তখন একটা কথাই বলে, সামনে দাঁড়ানো মেয়েটা তার বউ। ইনায়া কথা শেষ করে নাভানের দিকে ফিরে। কালো শার্ট পরিহিত নাভানের ফর্সা ত্বক উজ্জ্বলমান, সন্ধ্যের আধারেও তা ঝলকাছে। ইনায়া ধীর পায়ে এগিয়ে অস্ফুট কণ্ঠে বলে ওঠে। গাড়িতে উঠে বসে দুজনেই, কেউ কোনো কথা আর বলে না। অন্য একজনের থেকে অ্যাড্রেস জোগাড় করেছে ইনায়া, সেই ডিরেকশন অনুযায়ী গাড়ি চালাচ্ছে নাভান। চোখে মুখে চিন্তার আভাস, চারিদিকে আধার বাড়ছে। নিধির নাম্বারটাও বন্ধ। অজানা আশঙ্কায় দুজনের মন আনচান করে ওঠে। শুধু মনে মনে দোয়া করে নিধি যেন সুস্থ থাকে। দীর্ঘ 40 মিনিটের রাস্তা অতিক্রম করে আশাদের বাড়িতে এলেও নিরাশ হয় তারা। আশা জানায় নিধি তাদের বাড়ি থেকে বিকেলের পরপরই চলে গেছে। সব শুনে মাথায় বাজ যেন পড়ে। নাভান আর ইনায়ার দুজনে আশাদের বাড়ি থেকে বেরিয়ে গাড়ির কাছে আসে। মনে করো ইনায়া, নিধির আর কোনো ফ্রেন্ড আছে যে কোনো যেতে পারে? নাভানের কথায় ইনায়া না সূচক মাথা নাড়ায়। নাভান যেন এবার ভেতর থেকে ভেঙে পড়েছে। রাতও বাড়ছে। নাভান ফোন বের করে নাহিদ মির্জাকে কল দেয়। কিরে, তিথির কোনো খোঁজ পেলি? ফোন রিসিভ করে অপর পাশ থেকে বিচলিত হয়ে জিজ্ঞেস করে নাহিদ মির্জা। নাভান তার কথার প্রেক্ষিতে শান্ত স্বরে বলে, এখান থেকে নাকি আগে বেরিয়ে গেছে। তুমি আর চাচু পুলিশ স্টেশনে যাও, আমি আসছি। নাহিদ মির্জাকে আর কিছু না বলে ফট করে ফোন কেটে দেয় নাভান। বাড়িটা আজ নিস্তব্ধ হয়ে আছে। একটু আগেও ঈশানের এঙ্গেজমেন্ট উপলক্ষে কত শপিং করে এনেছে নিপা আর ঈশান। হালকা খুশির আমেজ পরিবেশটা মুহূর্তেই অশান্ত হয়ে গেছে। শক্ত চরিত্রে সোহানা আজকে ভেঙে পড়েছে অনেকটা। মেয়ের চিন্তায় তার মাথা ধরে আসে। নাহিদ মির্জার চোখের দিকে তাকিয়ে তিনি পুরো ঘটনা বুঝতে পারলেন। নওয়াজ মির্জা নাহিদ মির্জাকে নিয়ে ছুটলেন পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। সোহানা ক্লান্ত ভঙ্গিতে নিজের রুমে চলে যায়। আয়শা মির্জা হাঁ হুতাশ করতে করতে বলে ওঠে, মেয়েটা তো কোনোদিন এমন করে নাই, কি জানি কি হইল, কোনো বিপদ আপদে যেন না হয়। আয়শা মির্জার সাথে বসে আছে ঈশান আর নিপা। নিপাও শাশুড়ির সাথে বিলাপ করতে থাকে। ঈশান এসব দেখে বিরক্ত হয়ে বলে ওঠে, কি শুরু করলে তোমরা? কিচ্ছু হয়নি ওর, সব নাটক। কি করলে আমার আর তিথির অনুষ্ঠান খারাপ হবে তার প্ল্যানিং করছে এই মেয়ে। ঈশানের কথায় হতবাক দুজনেই। এই ছেলের মাথা ঠিক আছে তো? নিপা খেকিয়ে উঠে ঈশানের প্রতি, এই ছেলে কি সব উল্টাপাল্টা বিক্ষোভ করছিস? ও কেন তোদের দিন খারাপ করার জন্য এমন করবে? আয়শা মির্জা এবার ঈশানের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, ওই স্টাইলিশ মেয়ে এখনই মাথা খেয়ে নিয়েছে, তাই তো? বুঝলে নিপা, এই বাড়িতে আর থাকা যাবে না। কার বউ কখন জানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ঈশান শান্ত চোখে দাদির দিকে তাকায়, তারপর গম্ভীর মুখে বলে ওঠে, যাকে জানো না তাকে নিয়ে বাজে কথা বলো না তো গিন্নি। তুই তো নিধিকে জানিস, তাকে নিয়ে তুই উল্টোপাল্টা কথা বললে আমরা তো হানিকে নিয়ে বলতে পারবো না কেন? ঈশান মুখ আগের মতোই গম্ভীর স্বরে জবাব দেয়, বলার কারণ তো আছে নাকি? যে মেয়ে গাড়ি ড্রাইভার ছাড়া চলাফেরা করে না, তার আজকে হঠাৎ একা একা বের হওয়ার কারণ কি? আর গুনে গুনে আমার অনুষ্ঠানের সময় তুমি যাই বলো, ওর কিচ্ছু হয়নি, বাড়িতে আসলেই বুঝতে পারবে। ঈশানের সাথে তারা আর কেউ তর্কে জড়ায় না, শুধু মনে মনে দোয়া করে নিধি যেন ফিরে আসে। সেদিন নিধিকে খুঁজে পাওয়া গিয়েছিল ভোর রাতের দিকে। দিকশূন্য হারিয়ে পুলিশের শরণাপন্ন হয়েছিল মির্জা বাড়ির লোকেরা। নাভান, ঈশান সবাই পুলিশের সাথে মিলে নিধির নাম্বার ট্র্যাক করে তাকে খুঁজে পেয়েছিল। শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত বাড়িতে গ্যাংরেপ হয়েছে নিধি। একেবারে বিধ্বস্ত, অসংখ্য কামড়ের দাগ সহ মুমূর্ষু অবস্থায় অর্ধ উলঙ্গ ছিল নিধি। সেদিন ঈশান আর নাভানের সাথে থাকা ইনায়া নিজের গায়ের ওড়না দিয়ে ঢেকে দিয়েছিল নিধির পুরো শরীর। আজ 5 দিন হয়েছে সেই ঘটনার। নিধি এখনও হসপিটালে ভর্তি রয়েছে।
পুরো মির্জা বাড়ি যেন পাতালপুরিতে ডুবে গেছে, একদম নিঃশব্দ হয়ে গেছে সব। মিষ্টি একটা মেয়ের সাথে এমন কেন হলো, উত্তর জানা নেই কারোরই। আয়শা মির্জা ক্ষণে ক্ষণে আওয়াজ ভেঙে কাঁদছেন। সোহানা আর নাহিদ মির্জা নিশ্চল, পাথর বনে গেছে দুজনেই। তাদের মনে শুধু একটাই চিন্তা, তাদের সামনের পথ কঠিন হবে। মেয়ের পাশে থেকে এই কটু সমাজ থেকে তাকে বাঁচাতে হবে, তার নিজের মধ্যে বাঁচার প্রেরণা জোগাতে হবে, না হলে এই দৃষ্টিকটু সমাজ তাকে বাঁচতে দেবে না। হসপিটালের দ্বিতীয় তলার শেষের রুমের সামনে দাঁড়িয়ে আছে ঈশান আর নাভান। শেষ দিকে বিশাল বড় বারান্দা, রেলিংয়ের উপর হাত দিয়ে নিচের রাস্তার দিকে তাকিয়ে আছে নাভান। তাদের দুজনের মন প্রচুর থমথমে। আসন্ন পরিস্থিতি যে অনেক খারাপ হতে চলেছে তাদের পরিবারের জন্য। হঠাৎ সেখানে উপস্থিত হয় ফাহাদ আর জায়ান। দুজনের মুখ অত্যন্ত গম্ভীর হয়ে আছে। নাভান একবার পিছু ফিরে তাদেরকে দেখে, অতপর আবার চোখ যায় সামনের রাস্তায়। জায়ান ঈশানের হাতে ধরা একটা ফাইল বিনা বাক্যে নিয়ে দেখতে থাকে। ফাহাদ নিশ্চুপ হয়ে আছে। নীরবতা ভেঙে ঈশান বলতে থাকে, মেডিকেল রিপোর্ট বলছে ওর। এইটুকু শুনেই ফাহাদের চোখ ভীষণ লাল হয়ে যায়। ঈশানেরও কণ্ঠ রুখে যায়, ভেতরটা কেঁপে ওঠে তার। জায়ান ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে। মেডিকেল রিপোর্ট বলছে ওরা 7 জন ছিল, সাথে অনেক ড্রাগস পুশ করা হয়েছে নিধিকে, এর জন্য 2 দিন অচেতন ছিল, সাথে অনেক পাশবিক নির্যাতনের শিকারও হয়েছে। ফাহাদ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, জানতে পারলে কি ছোট থেকে? জ্ঞান ফেরার পর থেকে কান্নাকাটি করছে, কারো কোনো কথাই শুনছে না। ডাক্তার নিষেধ করেছে আপাতত সেসব বিষয় নিয়ে কিছু জিজ্ঞেস না করতে। আসলে আমি ভেবেছি নিধি ইচ্ছা করে হয়তো এমন করেছে, কারণ ওর মধ্যবয়সের থেকেও ম্যাচুরিটি কম, কখন কি করে চলে নিজেই বোঝে না। সত্যিটা দেখার পর আমার সত্যিই ভালো লাগছে না, অসহ্য লাগছে, খুব অসহ্য লাগছে সব কিছুই। পুরো করিডোরে 4 জন প্রাপ্তবয়স্ক পুরুষের দীর্ঘশ্বাস ছেয়ে গেল। নাভান এবার জায়গা ত্যাগ করে ফাহাদের কাছে আসে। আমাকে জানোয়ারগুলোকে খুঁজতে হেল্প কর প্লিজ। ওই পিশাচগুলোকে যতক্ষণ না মারতে পারবো আমার শান্তি নেই। আমি এখনো ভাবতে পারছি না আমার মিষ্টি বোনটার সাথে এমন হয়ে গেছে। রক্তচক্ষু নিয়ে নাভান কথা বলল। ফাহাদ আশ্বাস দেয় তাকে। নাভান এবার ডাক্তারের সাথে কথা বলতে তার চেম্বারে যায়। ঈশানও তার পিছু নেয়। ফাহাদ এবার জায়ানের দিকে তাকিয়ে গম্ভীর মুখে জিজ্ঞেস করে, আস্তানাটা কার খোঁজ পেলি? কাদের সেখানে আসা যাওয়া? জায়ান এবার চোরগুলো হাত দিয়ে পেছনে ঠেলে শান্ত স্বরে জবাব দেয়, তোর কি মনে হয় এত বড় ক্রাইম করে ওরা এখন ডেরার দিকে ফিরবে? হয়তো খুব কম সময় তারা এখানে সেখানে যেত। এবার নিশ্চিন্তে ওরা এই ডেরা বাদ দিয়ে দেবে। এ কদিনে লোক লাগিয়েও কোনো খবর পেলাম না কে বা কারা সেখানে যাতায়াত করে। এমনকি এখানে আগেও এমন হয়েছে বলে শুনিনি। ওরা রেপ করে মেরে ফেলেনি। যেখানে নিধির ফোন সারা বিকাল বন্ধ ছিল সেখানে ওরা যাবার আগে ফোনটা অন করে রেখে গেছে। স্ট্রেঞ্জ। আমার কেন জানি মনে হচ্ছে এটা কোনো প্ল্যান করে করা হয়েছে। ফাহাদ ভ্রু কুঁচকায়, অতপর চিন্তিত মুখ করে বলে ওঠে, মির্জাদের সাথে কাদের শত্রুতা থাকতে পারে? মাথায় ঢুকছে না। হঠাৎ করে কেবিন থেকে নিধির চিৎকার শুনে দুভাইয়ের ভাবনার গত হয়। ভেসে আসে কেউ ক্ষণে ক্ষণে শান্ত স্বরে নিধিকে বুঝিয়ে যাওয়ার প্রয়াস চালাচ্ছে। ফাহাদ আর জায়ান দুজনেই কেবিনে ঢুকল। কেবিনে ঢুকেই নিধিকে দেখে ফাহাদের বুকটা মুচড়ে উঠল। বিধ্বস্ত মুখ নিধির, ফর্সা ত্বক, গলায় গালে কালশিটে কামড়ের দাগগুলি জ্বলজ্বল করছে। ভেতরে সিংহের মতো গর্জে ওঠে ফাহাদ। জানোয়ারগুলো এই সুন্দর মুখটাকেও ভাত রাখেনি। জায়ান আর চোখে খেয়াল করে নিধির পাশে বসা ইনায়াকে, যে অস্থির হয়ে নিধিকে সামলাতে ব্যস্ত। নিধি ফাহাদ আর জায়ানের দিকে ছলছল চোখে তাকিয়ে শুয়ে পড়ে ইনায়ার কোলে, মুখ গুজে শান্ত হয়ে যায়। ইনায়া তাদের দিকে তাকাতেই ফাহাদ তাকে ইশারা করে সেখান থেকে উঠে যেতে। ইনায়া করলেও তাই। নিধি এবার বালিশ আঁকড়ে শুয়ে রইল। ইনায়া মাথায় কাপড় টেনে রুম থেকে বেরিয়ে যায়। ফাহাদ এবার আলতো হেঁটে নিধির পাশের চেয়ারটায় বসে। জায়ান বিনা বাক্যে রুমের বাইরে চলে যায়। ফাহাদ আলতো স্বরে 2 বার ডেকে ওঠে নিধিকে। কোনো উত্তর করে না নিধি। আলতো হাতে নিধির হাত স্পর্শ করে ফাহাদ। নিধি কেঁপে উঠে মুখ তুলে সামনে তাকায়। কাছ থেকে নিধির মুখটা দেখে রাগ আরও বেড়ে যায় ফাহাদের। তবুও শান্ত গলায় বলল, জানি যেটা হয়েছে খারাপ হয়েছে, তবুও বলছি নিজেকে মানাও, মেনে নাও, নিজেকে শক্ত করে নাও প্লিজ। কি থেকে কি হলো আমাকে না বললে কিছুই করতে পারবো না। তোমার স্টেটমেন্ট প্রচুর দরকার। আমার সাথে যেটা হয়েছে তা কি করে মেনে নেব মেয়র সাহেব? আমার তো নিজের শরীরের প্রতি ঘৃণা লাগছে।
মন চাইছে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিই। বলেই ডুকরে কেঁদে ওঠে নিধি। ফাহাদের কলিজাটা ছিন্ন হয়ে যায় যেন। সবকিছু ভুলে নিধিকে এক ঝটকায় তুলে বুকের মধ্যে জড়িয়ে নেয় ফাহাদ। আদুরে বিড়ালের মতো ফাহাদের সাথে মিশে যায় নিধি। নিধির ক্ষতগুলো চোখে পড়তেই ফাহাদের মাথার শিরাগুলো দপ করে জ্বলে ওঠে। প্রমিস করছি নিধি, একটাকেও ছাড় দেব না, একটাকেও না। কান্নারা বাঁধ ভেঙে আসে। ফাহাদের বুকে মুখ মিশিয়ে কান্না মেশানো কণ্ঠে বারবার একই কথা আওড়াতে থাকে। আমি অপবিত্র হয়ে গেছি ফাহাদ। অনেকগুলো অপবিত্র স্পর্শ আমার আমার গায়ে লেগে আছে, যেগুলো আমি চাইলেও ভুলতে পারবো না। আমি নষ্ট। ফাহাদ আরও জোরে জড়িয়ে ধরে থাকে নিধিকে। পেশিবহুল হাতে রগগুলো ফুলে ফেপে উঠেছে যেন, কিন্তু সে নিশ্চল অবিচল। এখন সে চাইলেই কিছু করতে পারছে না, সময় লাগবে প্রচুর। খালি করিডোরের দুপাশের দু দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে ইনায়া আর জায়ান। বলা বাহুল্য, এতক্ষণ পর্যন্ত জায়ান নিজ থেকে ইনায়াকে কোনো প্রশ্ন করেনি। একেবারে শান্ত প্রকৃতি যেন। ইনায়ার একটু অবাক লাগলো, এই ছেলের তো চুপ থাকার কথা না। পরক্ষণেই আবার ভেবে নেয় সেই রাতের কথা। যাক, এই যাত্রায় হয়তো জায়ান বুঝেছে। ইনায়া ভেবে দীর্ঘশ্বাস ফেলে। জায়ান চোরা চোখে ইনায়াকে লক্ষ্য করছে। মুখটা খুব মলিন হয়ে গেছে। নীতির সাথে ঘটে যাওয়া ঘটনায় তার উপর প্রচুর প্রভাব ফেলেছে। জায়ান দীর্ঘশ্বাস ফেলে। আর যদি ইনায়া তার জায়গায় থাকতো, কথা ভাবতেই ভয় পেয়ে ওঠে জায়ান। এই মেয়ের একা একা চলাফেরা হলেও হতে পারত, তবুও তো একবার বেঁচে গিয়েছিল। তারপরও ইনায়ার শিক্ষা হয়নি। সেই দিন শেষে টিউশনি করে সন্ধ্যায় বাড়ি ফেরা। জায়ানের ভাবনারা গত হয় হঠাৎ ইনায়ার কথা বলায়। পুরুষ মানুষ এমন কেন বলেন তো? তাদের কাছে শুধু চাহিদাটাই বড়। একটা কোমল মেয়ের মন বোঝার সময় নেই তাদের। শুধু একটা জ্যান্ত শরীর পেলেই হলো। ইনায়ার দৃষ্টি বারান্দা পেরিয়ে মেঘলা আকাশের দিকে, যার মনটাও তার মতন ভীষণ ভারী। অপর পাশের দেয়াল ঘেঁষে জায়ান শান্ত চোখে বিপরীত পাশের ইনায়ার দিকে তাকায়। অন্যদিকে তাকিয়েই এতক্ষণ কথা বলছিল ইনায়া। জায়ান গম্ভীর ঘন স্বরে বলে, সব পুরুষ শরীর না, মনও খুঁজে বেড়ায়। তেমনি সব মেয়েই পুরুষের ভালোবাসা খুঁজে নিতে পারে না। ইনায়া জায়ানের পানে ফিরে, মুখের ভাব গতি সেই আগের মতোই। তাহলে এই সমাজে দু জাতি সমান দোষী? একজনের দোষ কি করে বলবো বলো? সমাজটাকে তিন ভাগ করো না। একটা পুরুষ খারাপ হওয়ার মূল চাবিকাঠি নারী, আবার একটা নারী কলঙ্কিত হয় পুরুষ জাতির দ্বারাই, আর মাঝখানে পড়ে থাকি আমরা। ইনায়ার দৃষ্টি আবার আগের জায়গায় নিবদ্ধ করে। ছলছল হয়ে ওঠে চোখজোড়া। পৃথিবীটা বড্ড নিষ্ঠুরতম। এখানে শান্তি কই নেই যেন কোনো কিছুই। আছে শুধু গোলক ধাঁধা। নেই কোনো উত্তর কারো কাছে, কারণ তারা নিজেরাই এই নিষ্ঠুরতম পৃথিবীর সৃষ্টি করেছে। শুধু যুগের সাথে তাল মিলিয়ে চলে মানুষ। জায়ান ইনায়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি আর আকাশটা যেন এখন একই, ঘুমট অশান্ত প্রবল ঝড় হাওয়া। তোমার কাজল কারো চোখ দিয়ে অশ্রু, আর তার কালো মেঘগুলো বৃষ্টি হয়ে নামার পালা। ইনায়া আকাশের দিকে তাকিয়ে রইল স্থির চোখে। আসলেই আকাশটা আজ তার মনের মতোই কালো মেঘে ভিড় করেছে। পরিবেশটা প্রবল বাতাসের তীব্র বেগ। হঠাৎ করেই ইনায়ার চোখ দিয়ে অশ্রুকণাগুলো ঝরতে লাগলো। তখনই ধরণীর বুকে বৃষ্টি হয়ে নামে আকাশের কালো মেঘগুলো। ইনায়া সেখানে তাকিয়ে ম্লান হাসে। আসলেই আকাশটা আজ তার মতোই। সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু আকাশের বুক চিরে বেরোনো কান্নারা আজ থেমে নেই। অঝরে পড়ছেই শুধু। জায়ান চলে গেছে অনেকক্ষণ আগে। ইনায়া গেটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। অপেক্ষা একটা সিএনজি অটোরিক্সা পেলেই হবে। গায়ের শুভ্র রাঙা ওড়নাটা ভালো করে জড়িয়ে নেয় সে। হঠাৎ সেখানে নাভানের আগমন। ইনায়া এক পলক সামনে তাকিয়ে দেখে শুধু খুব সুদর্শন তার নাম মাত্র স্বামীকে। তোমাকে ড্রপ করবে না, যেতে পারো আমার সাথে। নাভানের এমন কথায় ইনায়া শান্ত চোখে তার দিকে তাকায়। বৃষ্টিটা বাড়ছে, আবার দুজনের গায়ে ছিটেফোঁটা করে হালকা ভিজিয়ে দিচ্ছে। ইনায়া চুপ থেকে বলে ওঠে, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো, আপনার কষ্ট করতে হবে না। নাভান আর কোনো কথা বলতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে রইল ইনায়ার পাশে। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর হঠাৎ ইনায়া বলল, আপনার সিদ্ধান্ত নেওয়া বিষয়টা সিদ্ধান্তে বাস্তবায়ন করতে যে এত সময় হবে আমি তো তা জানতাম না। নাভান প্রশ্নবিদ্ধ চোখে ইনায়ের দিকে তাকায়। সন্ধ্যার এই বৃষ্টির রাতে দুজনেই আলতো হাওয়ায় কেঁপে উঠল। সোডিয়ামের মৃদু আলোয় দুজনের ভেজা মুখ স্পষ্ট হয়ে উঠেছে। ইনায়া ঠোঁট নাড়িয়ে আবার বলে ওঠে, আমাদের ডিভোর্সের বিষয়টার কথা বলছিলাম। মনে হয় মামুনি আপনাকে পেপারটা দিয়েছেন। আমি কোনো কন্ডিশন রাখিনি। আপনি ভালো করে পেপারটা পড়ে সিগনেচার করবেন।
খুব তাড়া তোমার, তাই তো? ঘনস্বরে বলে ওঠে নাভান। ইনা ম্লান হাসে, তারপর কঠিন চোখ করে এর উত্তরে বলে, আসলে কি বলেন তো, যে সম্পর্কে প্রাণ নেই তাকে শুধুমাত্র নামমাত্র বাঁচিয়ে রাখার তো কোনো মানে হয় না, তাই না? আপনার কথাটা শুনে আমার হাসি পাচ্ছে মিস্টার। এই সম্পর্কের পরিস্থিতি আপনিই তৈরি করেছিলেন। এর শেষ পরিণতি না হয় আমরা দুজন শেষ করব। নাভানের মুখে এবারও কথা নেই। বড় লোকেদের যে কথার মাধ্যমে ঘায়াল করতে পারে সে নাভান শাহরিয়ার মির্জা আজ নিশ্চুপ। আজ ছোট মেয়ের সাথে কথা বলতে গিয়ে সে গুলিয়ে ফেলেছে। ইনেয়া এবার একটা অটো দাঁড় করায়, ঝটপট পায়ে উঠে পড়ে সে। অতপর সামান্য মুখটা বের করে শান্ত গলায় নাভানকে বলে,